2, 3. 1, 2, 3. ভিডিও দিয়ে রাখছো? Wait. 1, 2. 1, 2. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামীমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। নীল সমুদ্রের উষ্ণ আলিঙ্গন, সাদা বালির বেলাভূমি আর সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ ফিফি আইল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। থাইল্যান্ডের এই অনন্য দ্বীপপুঞ্জে প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চার আর অবসর যাপনের সেরা সমন্বয়। আমরা এখন ছুটে চলেছি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর স্থান মায়াবের উদ্দেশ্যে। তাহলে চলুন মায়াবেতে যাবার আগে আমরা আর কোন কোন স্পটে গিয়েছি সেটা দেখে নিই। বোটে উঠবার পর থেকেই আপনি যেদিকেই তাকাবেন শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেই ইচ্ছা করবে। একটা বিষয় কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করছিলাম, এক এক গন্তব্যে পানির রং কিন্তু এক এক রকম সুন্দর। সাগরের পানির রং যে এত সুন্দর হতে পারে সেটি সামনাসামনি না দেখলে কখনোই হয়তো বিশ্বাস করতে পারতাম না। সত্যি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, এই অপার সুন্দর পৃথিবী আমাকে দেখবার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রকৃতির এই অপার সৌন্দর্যের লীলাভূমি দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গিয়েছি পাইলা লেগুনে। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে প্রবেশ করতে হয় এই লেগুনে। স্বচ্ছ পানি, সমুদ্রের নিচের প্রবাল আর শান্ত নিরিবিলি পরিবেশে এক অসাধারণ আবহাওয়া তৈরি করেছে। এই লেগুনে প্রচুর পর্যটকের আনাগোনা লেগে থাকে, কারণ এখানে পাহাড়টা এমন ভাবে সৃষ্টি যেন আপনার ছবি তোলার জন্য মনোরম কোনো শুটিং সেট তৈরি করে রেখেছে। এই লেগুনে স্বচ্ছ পানি আর গভীরতা একদমই কম, তাই পর্যটকরা এখানে খুবই স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারে। কেউ কেউ চাইলে স্নোরকেলিংও করতে পারে। আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, তাই আমার মনটা কিন্তু বেশ খারাপ, কারণ পানির নিচে যে অপার সৌন্দর্য সেটি আমি মিস করেছি। কিন্তু যারা সাঁতার কাটতে পারেন তাদের জন্য এই লেগুন হতে পারে অপার এক অনন্য অভিজ্ঞতা। পাইলা লেগুনের শান্ত পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য শুধু মনোমুগ্ধকরই নয়, এটি আপনার মনে এক অনন্য শান্তি নিয়ে আসবে। মনে হবে যেন সময় থেমে যাচ্ছে আর আপনি প্রকৃতির এই অপার রূপের মাঝে হারিয়ে যেতে থাকবেন। পাইলা লেগুন ভ্রমণের প্রতিটি মুহূর্ত মনে থাকবে সারা জীবন। আপনি যদি ফিফি দ্বীপে আসেন তবে এই মায়াবী লেগুনটি মিস করবেন না যেন। সত্যি আমি কিন্তু ভাবতেই পারছি না যে আমি এক স্বপ্নের জগতে প্রবেশ করে গেছি। পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর একটা স্থান, সেটি হচ্ছে মায়াবে। লংটেল বোট থেকে মায়াবেতে নামিয়ে দেওয়ার পর বেশ খানিকটা পথ আপনাকে কিন্তু হেঁটে তারপর অপার সৌন্দর্যের লীলাভূমি মায়াবেতে পৌঁছাতে হবে। মায়াবে ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত, তাই আপনাকে প্রবেশ করবার জন্য নির্ধারিত 400 বাত দিয়েই তারপর প্রবেশ করতে হবে। মায়াবে সম্পর্কে আপনি যেটা কল্পনা করবেন, বাস্তবে এর সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি। যারা সামনাসামনি দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন এর অপার সৌন্দর্যের কথা, আর যারা দেখেননি তাদেরকে অবশ্যই বলবো একবারের জন্য হলেও আপনি কিন্তু মায়াবেতে ঘুরতে যাবেন। তার মাঝখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট অ্যান্ড ফুড শপ আছে,
আপনি চাইলে ওয়াশরুমও ব্যবহার করে নিতে পারেন। আর এই মায়াবে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত হলিউড মুভি দ্য বিচ সিনেমার শুটিং এর মাধ্যমে। সিনেমার দৃশ্যগুলোতে যে মায়াবী সৌন্দর্য দেখা গিয়েছিল তা বাস্তবে দেখতে পাবো, এটা যেন আমার ভাবতেই কেমন লাগছে। চুনাপাথরের সুউচ্চ পাহাড়ের বেষ্টনীতে ঘেরা এই স্ফটিক স্বচ্ছ নীল পানির সৈকত প্রকৃতির এক অনন্য নিদর্শন। মায়াবেতে পরিবেশ সুরক্ষার জন্য পর্যটকদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার্থে এই স্থানটি কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়েছিল, যা এর প্রকৃতিকে আরো সমৃদ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে মায়াবেতে পরিবেশ সংরক্ষণের জন্য পর্যটকদের সংখ্যা কিন্তু সীমিত করা হয়েছে এবং প্রবেশের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে আপনি যদি মায়াবেতে যাবার জন্য প্ল্যান করেন, তবে অবশ্যই ট্যুর অপারেটর বা থাইল্যান্ডের জাতীয় উদ্যান কর্তৃপক্ষের যে ওয়েবসাইট আছে সেটি ঘাটাঘাটি করে তারপরেই প্ল্যান করে নিতে পারেন। মায়াবেতে প্রবেশ করবার পর এই সমুদ্রে কিন্তু সাঁতার কাটা কিংবা স্নোরকেলিং করা একদমই নিষিদ্ধ। মায়াবের প্রতিটি কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে, তাই আপনি যেদিকেই ক্যামেরা ধরেন না কেন মনে হবে এটি আপনার জন্য সবচেয়ে সুন্দর ফ্রেম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমি এই মায়াবেতে যতক্ষণ সময় কাটিয়েছি পুরোটা সময় শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে থেকেছি এই প্রকৃতির পানে, আর মনে হয়েছে প্রতিটি সময় আমার জন্য মনে হয় থমকে আছে। আমার কাছে কি মনে হয় জানেন, প্রকৃতিকে তার আপন গতিতে চলতে দেয়াই ভালো। আমরা তার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি, তাকে বিরক্ত না করে। পর্যটকদের আকর্ষণ করবার জন্য প্রতিটি কোনায় কোনায় আছে আপনার জন্য অ্যাডভেঞ্চার। তাই আমার কাছে মনে হয় বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো অনেক কিছু দিয়ে ঢেলে সাজিয়ে নিলে তাহলে হয়তো আমরা আমাদের এই সেক্টর থেকে আরো অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমি এই মায়াবেতে যতটা সময় ছিলাম প্রতিটা মুহূর্তে ছবি তুলেছি, প্রতিটা কোনায় কোনায় ছবি তুলেছি, একটি মুহূর্ত আমি মিস করিনি। মায়াবেতে 2004 সালে ভয়াবহ সুনামি হয়েছিল, তারই স্মৃতিচিহ্ন হিসেবে এই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে। সুনামিতে মায়াবে ও ফিফি দ্বীপের অনেক অংশের ক্ষতি হয়েছিল। পরে অবশ্য সেটা আবার পুনরুদ্ধার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুনামি সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যাতে করে আগে থেকেই পূর্বাভাস ও সতর্কতা গ্রহণ করা যায়। মায়াবেতে ভ্রমণের সময় আপনি এর সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির বিপর্যয়ের পর মানুষের যে উদ্যম এবং ধৈর্যের যে পরীক্ষা তার দৃষ্টান্ত দেখতে পাবেন। এটি থেকেই প্রমাণ করে প্রকৃতি আর মানুষ কিভাবে একে অপরের সাথে দাঁড়িয়ে নিজেদের পুনরুদ্ধার করতে পারে। মায়াবে থেকে ফেরার সময় মনে হচ্ছিল এ যেন এক নীরব বার্তা দিচ্ছে। নীরবতার যে কি শক্তি সেটা শেখা যায়। আমাদের সকলের জীবনেও এমন নীরবতার প্রয়োজন আছে, যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। মায়াবে থেকে ফেরার গল্পটা শুধু ভ্রমণের নয়, বরং প্রকৃতির সঙ্গে অন্তরের এক মধুর বন্ধনের গল্প। নানান ভাষায় নানান মানুষের মনের গল্পগুলো মনে হয় এমনই হয়। এ যেন এক
মানসিক শান্তি আর অনেক আবেগের স্মৃতি নিয়ে ফিরে আসা। দেখতে দেখতে প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে পার হলো সেটাই বুঝতে পারলাম না। আসলে প্রকৃতি আমাদেরকে সময়ের বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এবারে মধ্যবিরতির মাঝখানে এত সুন্দর একটা স্পটে আমাদেরকে নামানো হলো, যারা সাঁতার জানে তাদের জন্য তো স্বর্গরাজ্য। কেউ কেউ সাঁতার কাটছিল, কেউ কেউ স্নোরকেলিং করছিল, কিন্তু যেহেতু আমি সাঁতার জানি না তাই বোটে বসে বসে ছবি তুলছিলাম আর স্ন্যাক্স খাচ্ছিলাম। আপনারা যে ট্যুর প্ল্যানটি করবেন সেই ট্যুর প্ল্যানে আপনারা চাইলে খাবার কিংবা স্ন্যাক্স যোগ করে নিতে পারেন। আমরা যে ট্যুর প্ল্যানটা নিয়েছিলাম সেখানে আমাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ভাইকিং গুহা। ভ্রমণকারীদের জন্য ফিফি আইল্যান্ড যেমন জনপ্রিয় গন্তব্য, ঠিক তেমনি ভাইকিং গুহাও বেশ জনপ্রিয়। যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা ভাইকিং গুহার নাম শুনেননি এমন পর্যটক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই গুহার ইতিহাসও কিন্তু দারুণ রোমাঞ্চকর। স্থানীয় উপকথারই একটি অংশ। বলা হয় অনেক বছর আগে নাকি কিছু নাবিক ঝড়ের কবলে পড়ে বাঁচতে এই গুহায় আশ্রয় নিয়েছিল এবং দিনের পর দিন সেখানে যে পাখির বাসা ছিল সেগুলো খেয়েই বেঁচেছিল। এই গুহার দেয়ালে নাকি প্রচুর নৌকা জাহাজের ছবি আঁকা আছে। ধারণা করা হয় আটকে পড়া নাবিকেরা নাকি এই ছবিগুলো এঁকেছে, যা প্রাচীন নিদর্শনকে মনে করিয়ে দেয়। নাবিকেরা যে পাখির বাসা খেয়ে বেঁচেছিল সেই পাখির নাম হলো সুইফলেট। সুইফলেট পাখির বাসা এবং পাখির কিন্তু দারুণ কদর বিভিন্ন দেশে। এই গুহায় সুইফলেট পাখির বাসা আছে, সেখান থেকে তাদের বাসা সংগ্রহ করা হয় এবং পর্যটকদের জন্য সংরক্ষিত, কারণ পাখির বাসা সংরক্ষণ ও সংগ্রহ করবার জন্য পর্যটকদের যাতায়াত সীমিত করা আছে। সকল মায়া পেছনে ফেলে স্মৃতি নিয়ে এগিয়ে যাবার নামই হলো জীবন। পিছনের মায়াবে এবং সকল আবেগ আর স্মৃতি নিয়ে আমরা ছুটে চলেছি সামনের দিকে। আপনারা যারা ফিফিতে যাবেন এবং এই ডে ট্যুরে বের হবেন তারা কিন্তু অবশ্যই সানগ্লাস এবং সানস্ক্রিন মেখে তারপরে বের হবেন। তা না হলে আমার মতো যারা সাইনাসের রোগী আছেন তাদের জন্য কিন্তু এই ট্যুর হবে ভয়াবহ। বিকেল বেলাটায় যখন সাগরের দিকে তাকালাম, সূর্য তখন সোনালি আভা ছড়িয়ে ধীরে ধীরে সাগরের বুকে মিশে যাবার আয়োজন করছিল। সমুদ্রের ঢেউগুলো যেন বিদায়ের সুর সঙ্গীত গাইছিল। মনে হলো এই সাগর তার বুকে দেখা প্রতিটি মুহূর্ত স্মৃতি করে গেঁথে রাখবার জন্য আকুল আবেদন জানাচ্ছে। নীল জলরাশি, ঝিরিঝিরি বাতাস আর ঢেউয়ের মৃদু সুরেলা গুঞ্জন ভরা একটি দিন শেষ করে যখন ফিরে আসার সময় হলো, মনে হলো যেন এক টুকরো স্বর্গ ছেড়ে যাচ্ছি। মায়াবের শান্ত মোহনীয় পরিবেশ, দুষ্টু বানরগুলো আর ভাইকিং কেবের রহস্য, সমুদ্র নিচের রঙিন জগৎ, সবকিছু মিলে এই ভ্রমণ যেন এক জীবন্ত কবিতার কথা বলে। এই ভ্রমণ চোখে দেখা নয়,
বরং হৃদয়ের গভীরে জেগে ওঠা এক অনুভূতির নাম। প্রতিটি ঢেউ, প্রতিটি বালিকণা আর প্রতিটি রঙিন স্মৃতি হৃদয়ের মণিকোঠায় জমা রইল। গোধূলির আলো যখন মিশে যায়, তখন প্রতিটা স্মৃতি মনকে নাড়া দেয়। মনে হলো প্রকৃতির এই মুহূর্তগুলোই জীবনের আসল সময়। কি হবে একজন আরেকজনের পিছে লেগে থেকে? নিজের যত্ন নিন, নিজের জন্য বেরিয়ে পড়ুন পৃথিবী এক্সপ্লোর করতে। সারাদিনের ডে ট্যুর শেষ করে আমরা এখন অপেক্ষমান, কারণ যারা সাঁতার জানে তারা কিন্তু রাতের পানির নিচের যে সৌন্দর্য সেটি দেখবার জন্য তারা কিন্তু দেরি না করে ঝাঁপ দিয়েছে পানির নিচে। আর আমরা অপেক্ষা করছি কখন ফিরে যাব মূল জেটিতে। সারা দিনের ক্লান্তিহীন ট্যুর শেষ করে আমরা কিন্তু ফিরে এসেছি মূল জেটিতে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কখন যে ক্ষুধা লেগেছে সেটা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু খাবারের দোকানগুলো দেখে মনে পড়ে গেল দিন শেষে কিছু একটা তো খেতে হবে, তাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়া। সারাদিন হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে অবস্থা পুরো খারাপ। তবে আমরা এখন একটা মার্কেটের ভিতর দিয়ে হাঁটতেছি, প্রচুর টুরিস্ট এন্ড প্রচুর ফুড। ফিফি আইল্যান্ডে নাইট লাইফটা কিন্তু একদমই আলাদা। প্রচুর পাব, রেস্টুরেন্ট, গান, বার সবকিছু মিলে এ যেন এক অন্য জগৎ। আপনি আসলে হারিয়ে যেতে মন চাইবে। তাই বলবো, ভ্রমণ পিপাসু যারা আছেন তারা অবশ্যই একবারের জন্য হলেও ফিফি আইল্যান্ড ঘুরে যেতে ভুলবেন না। কিন্তু ফিফি আইল্যান্ডে আজকে আমাদের শেষ রাত, তাই আগামী দিন যে শহরে যাব তার জন্য টিকিট কেটে নিলাম। আপনারাও কিন্তু ফিফি আইল্যান্ড থেকে যেখানে যেতে চান তার জন্য কিন্তু টিকিট কেটে নিতে হবে। তারপর লম্বা একটা রিল্যাক্স ম্যাসাজ নিয়ে হোটেলে গিয়ে ঘুম। দেখা হবে আগামী পর্বে। বাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে যেতে ভুলবেন না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটু সহযোগিতা আমাকে অনেক ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ।